মালদার হবিপুরে খবরে নজর রাখতেই হবে, তার কারণ আমরা গতকালই দেখিয়েছিলাম যে রাশি রাশি এপিক ছড়িয়ে পড়ে রয়েছে। সেই রাশি রাশি এপিক যে ছড়িয়ে পড়ে রয়েছে, এটাই গাফিলতি কার? তদন্তের যে নির্দেশ আসছে সেই তদন্তে কিন্তু একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে গাফিলতির জেরেই এইভাবে রাশি রাশি এপিক পড়ে রয়েছে। এবং আমরা যদি সেই ছবি একবার দেখি এবং যদি একবার আমরা শুনি যে যখন বলা হচ্ছে যে গাফিলতি, তখন তিনি কি বলছেন। এই পোস্ট অফিস কি বন্ধ করা যায়? পোস্ট অফিস কি বন্ধ করা যায় নাকি? না, পোস্ট অফিস কি বন্ধ করা যায় নাকি? আপনারা বন্ধ করছেন পোস্ট অফিস? আচ্ছা, পোস্ট অফিসটা না না কেন বন্ধ করছেন কেন? আমার স্যার বারণ করলো, বললাম তো। পোস্ট অফিস বন্ধ করা যায়? যখন খোঁজ নিতে যাওয়া হচ্ছে দেখা যাচ্ছে পোস্ট অফিস বন্ধ করে দেওয়া হচ্ছে। কিন্তু কেন? যদি কোনো ভয় নাই থাকে, যদি গাফিলতি নাই হয়ে থাকে, তাহলে বিনোদপুর পোস্ট অফিসে তালা বন্ধ করা হচ্ছে কেন? জানলা দরজা বন্ধ করা হচ্ছে কেন? কার বিরুদ্ধে অভিযোগ? কি অভিযোগ জানবো। সেবক আছে সরাসরি আমার সঙ্গে। সেবক, পোস্ট অফিস কি বন্ধ করা যায় নাকি? না, পোস্ট অফিস কি বন্ধ করা যায় নাকি? আপনারা বন্ধ করছেন পোস্ট অফিস? আচ্ছা, পোস্ট অফিসটা না না কেন বন্ধ করছেন কেন? আমার স্যার বারণ করলো, বললাম তো। পোস্ট অফিস বন্ধ করা যায়? উদ্ধার হয়েছে, গ্রামবাসীরা দেখেন, পুলিশ উদ্ধার করে। গতকালই আমরা এই খবর দেখিয়েছিলাম। এরপরে যখন আমরা খোঁজ খবর নিতে যাই তখন চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, যেখানে ডাকঘর কর্মীর যা আর গাফিলতি তা কিন্তু স্পষ্ট। যেটা জানা যাচ্ছে, মালদহের আক্তৈল গ্রাম পঞ্চায়েতের চিলার গ্রামের এই ঘটনায় এই এলাকা বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের বিনোদপুর ডাকঘরের অধীন এই বিনোদপুর ডাকঘরের কর্মী হরেশ রায়, যিনি বর্তমানে নাকি বদলি হয়ে গিয়েছেন পাশের খড়িবাড়ি ডাকঘরে, তিনি নিজে বিলি এগুলো না করে তিনি অস্থায়ী কর্মী নিয়োগ করেছিলেন। অস্থায়ী একটি ছেলেকে মাসে 5,000 টাকা দিয়ে তার হয়ে কাজ করাচ্ছিলেন। সেই কর্মী সুশীল টুডু, তার বাড়ি থেকেই উদ্ধার হয়েছে এত সব গুরুত্বপূর্ণ নথি। এছাড়া আবহে সাধারণ মানুষ হাতে বেড়াচ্ছেন তাদের নথি, সেই সময় প্রচুর নথি উদ্ধার হলো। আর এই সুশীল টুডু বলছেন তিনি দায়ী নয়, তিনি 5,000 টাকার বিনিময়ে বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসতেন। হরেশ রায় এখানকার ডাকঘর কর্মী, তিনি তার কাছে রেখে গিয়েছেন। আর হরেশ রায় বলছেন, হ্যাঁ 5,000 টাকার বিনিময়ে আমি লোক নিয়োগ করে বিলি করেছি, কিন্তু তাকে বিলি করতে দিয়েছিলাম, তিনি যে বিলি করেননি এটা আমার জানা নেই। অর্থাৎ দোষারোপ, পাল্টা দোষারোপ চলছে। আর পুলিশ এগুলি উদ্ধার করে বিনোদপুর যে ডাকঘর সেখানে জমা দিয়েছেন। আমরা যখন সেখানে যাই তখন দেখি ছড়িয়ে ছিটিয়ে মেঝেতে পড়ে রয়েছে এই সব উদ্ধার হওয়া এপিক, এখনো কিন্তু অত্যন্ত অযত্নে। আর আমরা যখন প্রশ্ন করতে যাই তখন ডাকঘরের যিনি কর্মী তিনি কিন্তু ভেতর থেকে দরজা জানলা সমস্ত কিছু বন্ধ করে যান। কার্যত কিছুক্ষণের জন্য পরিষেবা পর্যন্ত বন্ধ করার চেষ্টা হয়, যেটা সাধারণ মানুষ যাতে পরিষেবা না পান, কারণ সংবাদ মাধ্যম পৌঁছেছে। সব মিলিয়ে একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা। এখন ডাকঘর কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেয়, কেন মানুষের কাছে এগুলি পৌঁছালো না বা কিভাবে পৌঁছানো যাবে, এখন সেটাই দেখার রতন। সেবক আমার সঙ্গে সরাসরি ছিলেন এবং সেবক আমাকে বলছিলেন যে এইভাবে পোস্ট অফিস বন্ধ করা যায় নাকি। যখন এই প্রশ্ন করা হলো কোনো উত্তর মেলেনি। কোনো উত্তর কেন মেলেনি? তার কারণ ভয়ে পড়ে একরকম চাপের মধ্যে এই পোস্ট অফিস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু এভাবে তো গাফিলতি থাকা যায় না। তদন্ত চলবে এবং সেই তদন্তের মাধ্যমে সত্যি উঠে আসবে। এরই পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ খবর থাকবে। তবে একবার একটু শুনিয়ে নিতে চাইবো যে যখন এইরকম একটা অভিযোগ উঠছে, গুরুতর অভিযোগ, তখন কি বক্তব্য উঠে আসছে উল্টো দিক থেকে? আমাকে হেল্প করার জন্য ওকে রেখেছিলাম আমি, যে আমাকে গ্রামগুলো দেখাও। কত টাকা করে দিতেন? 5,000। এরকম কি করা যায়? আপনার চাকরি অন্যজন করছে। না না না, করা যায় না, অসুবিধা আছে শরীরের। ও আমি দুজনে ঘুরতাম গাইড করে। রুমগুলো চেঞ্জ হয়ে গেল, তো তখন হয়তো আগের পোস্টমাস্টারের আমলে ছিল, ওগুলো হয়তো ওই পোস্ট অফিসে চলে গেছে ওর বাড়িতে। বাড়িতে গেল কি করে? বাড়িতে পাওয়া গেছে, ওকে বিলি করার জন্য মাঝে মধ্যে দেওয়া হয়। ও যে আবার রেখে দিয়েছে সেটা তো আমরা জানতাম না, আমিও জানতাম না। পরে তো দেখলাম রাস্তায়। মানে আমি যার আন্ডারে কাজ করতাম উনি আমাকে রাখতে দিয়েছিলেন। হ্যাঁ, যে উনি বলেছিলেন আপাতত রাখো, পরে বিলি করা হবে, যার জন্য আমি একে রেখে দিয়েছিলাম। আমি নিয়ে হ্যান্ড ওভার করতে চেয়েছিলাম অফিসে, তার আগে এখানে বের করে রাখা হয়েছিল। তো এরা তার আগে দেখতে পেয়ে ওরা চেঁচামেচি শুরু করে দেয়। পিয়ন ছিলেন আমাদের বিনোদপুর পোস্ট অফিসে, হরেশ রায়। রাখা উচিত না, কিন্তু ওরা আমাকে রাখতে দিয়েছিলেন।
হ্যাঁ হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট হিসাবে। যে পিয়ন ছিল উনি বলছে আমি ধীরে ধীরে করবো, তুমি আপাতত রেখে দাও। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যার আঁচ বোধহয় এবার পাহাড়েও। কেন এ প্রসঙ্গ উঠছে তার কারণ দেখা যাচ্ছে যে পাহাড়ে আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে এসআইআর নিয়ে। কেন? তার কারণ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যে ভোটার তালিকায় সেখানে নাম বাদ গেছে কাদের? গোর্খাদের নাম বাদ দেওয়ার অভিযোগ উঠছে এবং তাতে অবসরপ্রাপ্ত যারা তাদের পেনশনের সমস্যা হতে পারে। কালিম্পংয়ে আন্দোলনের ডাক দিয়েছেন অনিত থাপা। পার্থপ্রতিম নির্দিষ্ট কতজনের এই সমস্যা রয়েছে? দেখো, কয়েক হাজার গোর্খাদের নাম কিন্তু বাদ গেছে এখনো পর্যন্ত যে রিপোর্ট হাতে এসেছে অনিত থাপার হাতে সে, এবং শুধু দার্জিলিং প্রপার দার্জিলিং নয়, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মিরিক প্রত্যন্ত গ্রামীণ এলাকা বিশেষ করে সেখানে কিন্তু মিরিকে একটি গ্রামের ছবি তো অনিত থাপার কাছে এসেছে যে 93 বছর বয়সী এক মহিলা, তারও নাম বাদ গেছে এই এসআইআর তালিকায়, যে লিস্ট গত 28 ফেব্রুয়ারি প্রকাশ করে নির্বাচন কমিশন। স্বাভাবিকভাবে এমনকি যারা সরকারি সংস্থার চাকরি করতো সেসব জায়গায় কিন্তু যারা অবসরপ্রাপ্ত শ্রমিক, যারা পেনশন হোল্ডার, তাদেরও নাম বাদ গেছে স্বাভাবিকভাবে কিন্তু। এবং অনেক নির্দিষ্ট অভিযোগ যে গোর্খাদের ক্ষেত্রে বাবার টাইটেল উপাধি একরকম হয় এবং ছেলেদের উপাধি একরকম হয়। এই সমস্যার বিষয়টি জানিয়ে নির্বাচন কমিশন, তারপরও কেন এইভাবে অন্যায়ভাবে তাদের নাম বাদ দেওয়া হয়েছে? যদি দ্রুত এই সমস্যার সমাধান না হয় পাহাড় জুড়ে আন্দোলন হবে। আজ এই হুঁশিয়ারি কিন্তু কালিম্পংয়ে দিয়ে গেলেন অনিত থাপা এবং তারা বিভিন্ন এলাকায় তারা সার্ভে করে দেখছে আর কোথায় কোথায় এমন যারা সরকারি কর্মচারী ছিলেন, যারা অবসর গ্রহণ করছেন, যারা আর্মিতে কাজ করতেন এবং যারা পুলিশে এখনো চাকরি করেন, তাদের তেমন অনেকে যারা পুলিশ চাকরি করেন তাদের বাবা মায়ের নাম একবার শুনবো। পার্থপ্রতিম, এসআইআর এর বিরোধিতায় পাহাড়ে আন্দোলন আরো তীব্র হবে ঘোষণা করছেন অনিত থাপা। দাবি করছেন তিনি, তার দাবি গোর্খাদের নাম অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে এবং শুধু তাই নয়, তিনি এবার প্রশ্ন তুলছেন যে এর জন্য দায়ী কে। পাশাপাশি তিনি বলছেন যে সবাই জানে যে এর জন্য কে দায়ী, কারা পরিচালনা করছে এই প্রক্রিয়া। শুনুন কি বলছেন। हम लोग गोरखा कम्युनिटी का टाइटल में बहुत वेरिएशन है। बाप का टाइटल दूसरा होता है, बेटा का टाइटल दूसरा होता है। ऐसा है कि बाप का है बेटा का नहीं है, बेटा का है बाप का नहीं है। अभी तक ये ऐसा ने इतना इफेक्ट कर चुका है। जैसे मैं जब तोदे तंग तक गया था, उधर में सिनकोना प्लांटेशन में मतलब बहुत साल गवर्नमेंट में काम करके रिटायर हो गए। उन लोगों का पेंशन का था, वो 3 आदमी का डिलीट हो गया। क्योंकि वो लोगों को पेंशन होगा नहीं होगा, वो तो डिलीट मतलब अब नागरिक नहीं है। मतलब ये इश्यू और आगे बहुत बहुत बड़ा रूप लेगा। सो किसका कंट्रोल में होता है इलेक्शन कमीशन? दिस इज द फैक्ट, ये सब जानता है। सॉफ्टवेयर ने तो देखिए इतना मशीन ने हम लोग आदमी को डिलीट कर दिया, लेकिन अभी इसका हम लोग एग्रेसिवली आवाज उठाएंगे। আজ কালিম্পংয়ে মেলা গ্রাউন্ডে দলীয় কর্মী সভায় যোগ দেন অনিত এবং সেখানেই তিনি হুঁশিয়ারি দেন যে পাহাড় জুড়ে আন্দোলন হবে যদি এইভাবে নাম বাদ দেওয়া হয়। এরই পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ খবর, কসবার ডিআই অফিস, সেই ডিআই অফিসে বিক্ষোভ, উত্তেজনা। কেন না, একাদশ দ্বাদশের সেমিস্টার বাতিলের দাবি করা হচ্ছে এবং সেই দাবিতে বিক্ষোভ ডিএসওর। স্কুলে বাহিনীর থাকার ব্যবস্থার প্রতিবাদ করা হচ্ছে। দেখুন সেই ছবি। দেখা গেল ডিআই অফিসের গেটে উঠে পড়লেন বিক্ষোভকারীরা। অমিত আছে আমার সঙ্গে ফোনে। কি অবস্থা অমিত? আগে থেকে শুরু হওয়া যে অবস্থান বিক্ষোভ তা কিছুক্ষণ আগে শেষ হয়েছিল এবং প্রথমেই জানিয়ে রাখবো যে বেশ কয়েকটি দাবি, যার মধ্যে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে সেমেস্টার যে চালু হয়েছে সেই সেমেস্টার প্রথা বাতিল করা হোক, এমনটা তাদের তরফে দাবি রাখা হয়েছে। অন্যদিকে নির্বাচন যেহেতু আসন্ন, সেক্ষেত্রে নির্বাচনের আগেই, এখন ভোট ঘোষণা হয়নি কিন্তু তার আগে কেন্দ্রীয় বাহিনী রাখতে এসেছে, সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীকে বিভিন্ন স্কুল কলেজে রাখা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরকে রাখার ব্যবস্থা করা হয়েছে। সেক্ষেত্রে ডিএসওর তরফে যেটা দাবি করা হচ্ছে যে এই কেন্দ্রীয় বাহিনী রাখার কারণেই পঠন পালন বন্ধ করে দিতে হচ্ছে এবং দীর্ঘ সময় পঠন পালন বন্ধ থাকলে ছাত্রছাত্রীদের অসুবিধা হবে, সেক্ষেত্রে তারা বিরোধিতা করছেন। এই সকল দাবি নিয়ে আজকে কসবা ল কলেজের সামনে থেকে তারা কলকাতার যে ডিআই অফিস রয়েছে, কসবা ডিআই অফিস, সেখানে তারা মিছিল করছেন এবং সেখানে তারা বিক্ষোভ কর্মসূচি দেখান। এবং শুরুতেই যেহেতু পুলিশের তরফে অতীতের ঘটনা থেকে শিক্ষা দিয়ে সেখানে আগে থেকে গার্ডরেল দিয়ে দেওয়া হয়েছিল পুলিশের তরফে, সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছিল এবং এই
বিক্ষোভকারীরা কসবা জেলা অফিসে পৌঁছে প্রথমে যে গার্ডরেল গুলো ছিল সেই গার্ডরেল গুলো ভাঙাতে তারা চেষ্টা করেন, গার্ডরেলে উদ্ধার করেন। গেট ঢাকার ক্রমাগত ঝাঁকাতে থাকে, কারণ গেট বন্ধ করে রাখা হয়েছিল। অমিত, খুব স্পষ্ট শোনা যাচ্ছে না তোমার কথা। পরবর্তীতে অমিতের সঙ্গে কথা বলবো আমি। যে ছবি দেখছেন আপনারা, ডিআই অফিসের গেটে বিক্ষোভকারীরা উঠে পড়েছেন এবং সেখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের কি দাবি শুনবো। উচ্চ মাধ্যমিকের প্রথম এই সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে এবছরই। গোটা পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ ছাত্রছাত্রী তাদের শিক্ষা জীবনে একটা মারাত্মক সংকট নেমে এসেছে। আমরা দাবি করছি অবিলম্বে সেমিস্টার পদ্ধতি বাতিল হোক। এই সেমিস্টার পদ্ধতি থাকলে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা মারাত্মক সমস্যা হবে, ব্যাপক পরিমাণে ড্রপ আউট হবে। পাশাপাশি সামনে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে স্কুলগুলোতে কেন্দ্রীয় বাহিনীকে রাখা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী রেখে পঠন পাঠন বন্ধ করা চলবে না। সরকারি নির্দেশিকাকে উপেক্ষা করে স্কুলগুলো কেন বাড়তি টাকা ছাত্রদের কাছ থেকে আদায় করছে, এর প্রতিবাদ জানাতে আমরা আজকে এসেছি। আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। এই আন্দোলন তাদের দাবি না মানা পর্যন্ত চলবে বলেই তারা দাবি করছেন। কসবার ছবি দেখছিলেন, কসবার ডিআই অফিস, সেই ডিআই অফিসে উত্তেজনা। আরও একটি ছবি দেখাবো আপনাদের, দেখাবো নবান্নের ছবি, মানে নবান্ন অভিযানের ছবি। এই নবান্ন অভিযান কারা করছেন? নবান্ন অভিযান করছেন সিভিল ডিফেন্সের অস্থায়ী কর্মীরা। তো এই সিভিল ডিফেন্সের অস্থায়ী কর্মীরা যে নবান্ন অভিযান করেছেন আজ, সেই ছবি একবার যদি আপনাদের দেখাই, কি অবস্থা একবার দেখুন। এই যে সিভিল ডিফেন্সের অস্থায়ী কর্মীরা, এদের এই প্রতিবাদ, হাওড়া স্টেশন থেকে তাদের এই প্রতিবাদ মিছিল যা যায় নবান্ন পর্যন্ত, এবং পুলিশ যখন মিছিল আটকায় তখন সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রৌনক আছে আমার সঙ্গে। রৌনক, কি অবস্থা ছিল? দেখা একেবারে সিভিল ডিফেন্স অস্থায়ী কর্মীদের ডাকে আজ হাওড়া স্টেশন থেকে নবান্ন পর্যন্ত অভিযান ছিল। মূলত তাদের দাবি ছিল তাদের 60 বছর চাকরির স্থায়ীকরণ করতে হবে এবং প্রত্যেক দিন কাজের যে নিশ্চিত সেইটা সুনিশ্চিত করতে হবে। এই দাবি নিয়ে আজ নবান্ন অভিযানের ডাক দেয়। ফরশো রোডের তেলকল ঘাটের কাছে যখন এই মিছিল গিয়ে পৌঁছায়, পুলিশের তরফ থেকে তাদেরকে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়। বারংবার বলার পরও যখন তারা কথা শোনেননি, তারপরই পুলিশের সঙ্গে কার্যত বচসার জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা এবং ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়। প্রত্যেক আন্দোলনকারীকে আটক করে হাওড়া পুলিশের তরফ থেকে নিয়ে যাওয়া হয় এবং বেশ কিছুক্ষণ উত্তপ্ত পরিস্থিতি থাকার পর যে কয়েকজনকে আটক করা হয় এবং হাওড়া স্টেশন থেকেও কিছু যারা জমায়েত করছে তাদেরকেও কার্যত আটক করে নিয়ে যায় হাওড়া পুলিশ। ধন্যবাদ। এই খবরের পাশাপাশি রাজ্যে মুখ্য নির্বাচন কমিশনার এসেছিলেন জ্ঞানেশ কুমার। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসেছিল এবং তাদের আজ সাংবাদিক সম্মেলন ছিল। কি বললেন তারা, সেসব খবর থাকবে বিরতির পর। কদিনের মধ্যে ভোট, কিন্তু ভোট এবার ক দফায়, কবে থেকে হবে ভোট, এই সব প্রশ্ন যখন চলছে তখন আজ জ্ঞানেশ কুমারের সাংবাদিকদের মুখোমুখি হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সবার নজর ছিল যে কি বলবেন তিনি, কি বলবেন, কবে থেকে ভোট শুরু হবে, কত দফায় ভোট হবে। তো জ্ঞানেশ কুমার বললেন যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি সব কিছু মাথায় রেখেই তারা জানাবেন পশ্চিমবঙ্গে কত দফায় ভোট। We also had interaction with all the national and state level political parties, and they have offered their suggestions with regards to how many phases the election should be conducted. The Election Commission will be going back to Delhi, and we will take a decision after reaching there, taking into account all the factors which have emanated during the review meeting. West Bengal, how many phases the election should be done would be dependent on the law and order preparedness of the state machinery. আর এই গণনার 72 ঘন্টার মধ্যে অ্যাপে তথ্য আপলোড হয়ে যাবে, যাতে নির্বাচন অবাধ সুষ্ঠু হয়, স্বচ্ছতা আসে নির্বাচনের প্রক্রিয়া। তার জন্য একগুচ্ছ পদক্ষেপ করছে কমিশন। এবার গণনার 72 ঘন্টার মধ্যে অ্যাপে তথ্য আপলোড হয়ে যাবে। প্রতি 2 ঘন্টা অন্তর ভোট শতাংশ আপলোড হবে। इलेक्शन संबंधित सारे आंकड़े काउंटिंग के 72 घंटे के अंदर ECI नेट के ऐप के जरिए या इलेक्शन कमीशन की वेबसाइट के जरिए
सभी को ट्रांसपेरेंट तरीके से उपलब्ध होंगे। जब पोलिंग होती है और समाप्त होती है तो उस समय पोलिंग एजेंट्स, जो कैंडिडेट के पोलिंग एजेंट्स होते हैं, उनको एक फॉर्म 17C प्रिसाइडिंग ऑफिसर प्रदान करते हैं, जिसमें कि ये बताया जाता है कि उस बूथ में कितने वोट पड़े। जब ईवीएम की काउंटिंग होती है तो अगर दोनों का मिलान सुगम रूप से बढ़ता चला तो ठीक है, अगर मिलान में कोई भी गड़बड़ है तो ईवीएम की पूरी वीवीपैट की काउंटिंग की जाएगी काउंटिंग एजेंट के सामने। काउंटिंग होने के बाद आने वाले 7 दिनों के अंदर प्रिस्क्राइब्ड फी के तहत अगर कोई भी लूजिंग कैंडिडेट ये चाहे कि ईवीएम की उसको जांच करनी है तो वो सुविधा भी उपलब्ध रहे। এবার ভোটে বিজেপির 3 প্ল্যান। এই 3টে প্ল্যান কি কি? প্রথমত নাম বাদ দেওয়া, ইভিএমে কারচুপি এবং গণনায় কারচুপি। তো এই 3টি প্ল্যান রয়েছে বিজেপির, সেটা বলছেন কে? ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে চাঞ্চল্যকর দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার থেকে ধর্ণা শুরু। সোমবার সেই মঞ্চ থেকে চাঞ্চল্যকর দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, নিশানা করলেন বিজেপিকে। এদের প্ল্যান 1 হচ্ছে ভোটার কাটা, ভোট পর্যন্ত কাটবে। প্ল্যান 2 হচ্ছে ইভিএম মেশিন কারচুপি, আমি অলরেডি খবর পেয়েছি এবং তার প্রিকশনও আমরা নেব, খুব সিরিয়াসলি দেখতে হবে। নাম্বার 3, ভোটগুলো যখন দেখবেন কাউন্টিংয়ে বেরোবে, আমি আগে থেকে বলে দিই, সতর্ক করে দিই, বিজেপির সিটগুলো আগে দেখাবে, আমাদেরটা পরে দেখাবে, যাতে মানুষের কাছে ভুল বার্তা যায় আর অফিসারদের ম্যানেজ করতে পারে, ম্যানিপুলেট করতে পারে, যাতে তারা ভয় পায়। মহাত্মা গান্ধীজিকে খুন করার জন্য 3টে বুলেট ফায়ার করেছিল, আর আজকে গণতন্ত্রকে ফায়ার করার জন্য এক তো এনআরসি, এক তো স্যার, আর একটা হচ্ছে কে, সাথে আছে ইডি, সাথে আছে সিবিআই, এমনকি আর্মি হেডকোয়ার্টার। আই এম সরি টু সে, আই হ্যাভ এ গ্রেট রিগার্ডস ফর দেম। কোথাও কোথাও সেখানেও পার্টি অফিস বানিয়েছে। কার নাম বাদ আছে? হিন্দুরা আছে, মুসলিমরা আছে। মুসলিম দেখলে তো আর বলতে হবে না, আমি এম দেখলেই, আমার মাইনরিটি দেখলেই জ্বলে, যেমন আমারও এম দিয়ে শুরু, তাই আমাকে দেখলেও জ্বলে। बीजेपी आबार बोली अपप्रचार करছে हिंदी भाषी मानुषेर काछे जे ममता जी ने मुस्लिम लोगों को कलकत्ता में बंगाल में ले आया। আমি বিজেপিকে ছোট্ট একটা চ্যালেঞ্জ করব, যদি সত্যি মানুষের ভোটে জিততে চান ভোটাধিকার সবার ফিরিয়ে দিন। অনলি ওয়ান পয়েন্ট, আমরা আর কিচ্ছু চাই না, আমরা একটাই পয়েন্টে লড়ছি, সেটা হচ্ছে যাদের ভোটাধিকার কেড়ে নিয়েছেন তারা ভেরি মাচ ইন্ডিয়ান সিটিজেন, তাদের ভোটাধিকার ফিরিয়ে দিন। যে বিএলওরা, যে ইয়ারোরা, যে ডিওরা রাত দিন পরিশ্রম করে মারাও গেছেন অনেকে, এই চাপ সহ্য করতে না পেরে এসআইআর এ একটা নোটিশ, একটা মৃত্যু, 190 জনের ওপর লোক মারা গেছে। কোথায়? আপনার মুখ দিয়ে একটা বাক্য সরেনি। মনে রাখবেন এই মৃত আত্মাগুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছে, এর জবাব আপনি নিজের মধ্যে দিয়ে পাবেন। অন্যায় কখনো কাউকে ছাড়ে না। নিউজ 18 বাংলা। ছাব্বিশের মধ্যে করবে বাই বাই।